বুঝলি সঞ্জয়, এখন যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাবে মুদির দোকানের মতো নার্সিংহোমের বাইরে সাইনবোর্ড লাগাতে হচ্ছে 50%। রোগী না আসলে রোগীদের জোর করে ধরে ধরে আনতে হবে। সব কটা শুয়োরের বাচ্চা। নার্সিংহোমের নামে কত বড় বড় ব্যবসা সেজে বসে আছে জানো? সঞ্জয় আসতে গিয়েও আসলো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পেছনে সঞ্জয় আর বিক্রম দুজনে পাশাপাশি বসে রয়েছে। গাড়ি চলেছে ব্যারাকপুরের সেই নার্সিংহোমের উদ্দেশ্যে। বিক্রম গাড়ির কাঁচ নামিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। সঞ্জয় মোবাইলটা বের করে ফোন করে নিচ্ছিল ব্যারাকপুরের কাছে কোনো এক গুপ্তচরকে, মানে খবরটা যে দিয়েছিল তাকে। যদিও সেই খোঁচর ব্যারাকপুর থানার সঙ্গে যুক্ত, এবং ভাগ্য ভালো যে ব্যারাকপুর থানার অফিসারের সঙ্গে সঞ্জয়ের বেশ ভালোই চেনা জানা রয়েছে, তাই এই সমস্যাটা হয়নি। ওখানে অসুবিধে হলে কাছাকাছি থানা থেকে সাহায্য পাওয়া যাবে। আসলে পুলিশেরও তো এখন এলাকা ভাগ হয়ে থাকে, একজনের এলাকায় অন্যজন ঢুকতে গেলেই সমস্যা। কিন্তু বিক্রম সেই সমস্ত কথা মানতে রাজি না। সে বলল, সঞ্জয় অপরাধী অপরাধী, তাই তাকে ধরতে গেলে মাঝে মাঝে আইন ভাঙতে হয়। সে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আর তোমার কি মনে হয় সমস্ত আইন শুধু আমাদের জন্যই তৈরি হয়েছে? কিছু কিছু আইন অপরাধীদের জন্যেও তৈরি হয়েছে, বুঝলে? আর এখন তো পুলিশের মধ্যে ওদের দালাল বেশি থাকে। তুমি যেই ফোন করে জানাবে যে তুমি ওয়ারেন্ট করতে ঢুকছো, অমনি ওখান থেকে একটা ফোন চলে যাবে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখবে মাল সাবার। সে ঠিক আছে, কিন্তু স্যার একটা নিয়ম বলে তো কিছু আছে নাকি? নিয়ম তো আছে, আমারও একটা নিয়ম আছে জানো তো। অপরাধীকে যতক্ষণ ধরতে পারবে ধরার চেষ্টা করো, যখন দেখবে ধরতে পারবে না তখন গুলি করো। হ্যাঁ, পায়ে হাতে নয়, কিন্তু একেবারে মাথার মাঝখানে। যে তোমার কাজে লাগবে না সে অন্য কারোর কাজেও লাগবে না, ঠিক আছে? সঞ্জয় এই কয়েকদিন বিক্রমের সঙ্গে থেকে একটা কথা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল, যে বিক্রম ওর কাছে আসা কেস সমাধানের জন্য যা যা করতে হয় সে সমস্ত কিছুই করবে। অপরাধীকে ধরার বদলে যদি মারতেও হয় তাতেও বিক্রম পিছুপা হবে না। কিন্তু বিক্রমের আশ্চর্য বুদ্ধি আর আশ্চর্য অ্যানালিসিস ক্ষমতা সঞ্জয়কে বারবার মুগ্ধ করেছিল। যেমন গাড়িতে ওঠার সময় বিক্রম বলল, সঞ্জয়, একটা গাড়ির ব্যবস্থা করো। সাদা পোশাকের অন্তত একজন পুলিশকে সেই গাড়িতে থাকতে বলো। সে গাড়িটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে, আমাদের রুটেই আসবে, ঠিক আছে? যদি কেউ আমাদের ফলো করে তাহলে তাদেরকে দেখা যাবে, কিন্তু সাবধান, তাদের কাউকে যেন না ধরে ফেলে। আপনার কি মনে হচ্ছে স্যার? শুধু মনে হচ্ছে না, এটা একদম হবেই। আমাদের পেছনে কেউ না কেউ আসবে, না হলে আমার বাড়ির কাজ পর্যন্ত ওরা গেল কি করে? আমার তো মনে হচ্ছে পুলিশের মধ্যেই কেউ না কেউ আছে যে খবরগুলো দিচ্ছে। যেটা বললাম সেটা করো, তবে সাবধান। ওরা বুঝতে পারলে কিন্তু সমস্তটা ঘেটে যাবে। আমাদের হাতে এখনো পর্যন্ত এমন কোনো অপশন নেই যেটা দিয়ে আমরা আসল কেসটা সমাধান করব। কিন্তু যাকে আমরা গ্রেফতার করেছি সে? কথাটা শোনো তাহলে। কোটি টাকার জন্য বিভাস আর ওই কি যেন নাম অলিভিয়া, ওদের দুজনকে ওইখানে ডেকেছিল। তারপরে শেষে গন্ডগোল খেয়ে নিজেই পালিয়েছে। না হলে এমন একটা ব্যাপারে হঠাৎ করে পুলিশের কাছে এসে সে সমস্ত কিছু বলতে যাবে বলে তোমার মনে হয়? ওটা নিহাত সাধারণ পাবলিক, টাকার জন্য কাজটা করে পরে ভয় পেয়ে গেছে। এই বিভাস হালদারের বন্ধুর সঙ্গে আমাদের একবার দেখা করতে হবে স্যার। আর ব্যবস্থাও হয়ে যাবে। এখন নার্সিংহোম থেকে ঘুরে আসি, চলো। নার্সিংহোমটা খুব একটা বড় কিংবা ছোট কোনোটাই নয়, মাঝারি আকারে 3 তলা। একদম উপরের তলা থেকে কয়েকটা বেড রয়েছে, পেশেন্ট থাকার ব্যবস্থা মাঝের তলায়। এক্সরে থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো হয় 1 তলায়। অফিস ঘর, কাউন্টার সমস্ত কিছুই আছে। প্রথমে কিছুতেই ওরা এখানকার যে হেড তার সঙ্গে দেখা করতে দিতে চাইল না। তারপরে বিক্রম যখন একজনকে কলার ধরে টানতে টানতে একপাশে নিয়ে গিয়ে বলল, চুপচাপ বল কোথায় আছে, না হলে তোদের এই নার্সিংহোমে তালা ঝোলাতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। সালা লাশ কেটে তাদের বডি পার্টস বাইরে চালান করিস। লোকটা কিন্তু ভয় পেয়ে গিয়ে বলল, না না, কি বলছেন স্যার, আপনারা কি পুলিশের লোক? এইটুকুতেই কাজ হয়ে গিয়েছিল। তারপরেই 1 তলার কোণের দিকে একটা অফিস ঘরের সামনে লোকটা ওদের নিয়ে গেল। দরজা খুলে ভেতরে মুখ বাড়িয়ে বলল, আব্বা, 2 জন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। ভেতরে আসতে বলো। নমস্কার, আপনার কাছে এসে পড়লাম। আর এই যতদূর মনে হচ্ছে আপনি সঞ্জয় রায়, কিন্তু আমার কাছে এই সময় একটা বিশেষ কারণে আপনার কাছে আসতে হলো। আপনার এই নার্সিং হোম থেকে বেশ কয়েক বছর আগে 3টে মেয়ে একসঙ্গে নার্সিং পাশ করেছিল। তারপর তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, কিন্তু সম্প্রতি 3 মাসের মধ্যে 3টে খুন হয়েছে।
হ্যাঁ, ব্যাপারটা আমিও দেখেছি খবরে। খুবই শার্প কেস। 3 জনের মধ্যে 2 জনকে আমার চেনা বলে মনে হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম এই তৃতীয় যে খুন হয়েছে, মানে অলিভিয়া সেন, সেও আমার এখানেই ছিল। কিন্তু কেন এমনটা হলো বলুন তো? আচ্ছা, আপনারা বসুন, আর চা কফি কিছু? আমার জন্য ব্ল্যাক কফি। সঞ্জয়, তুমি কি খাবে? আমিও ব্ল্যাক কফি স্যার। সঞ্জয় আর বিক্রম কিন্তু ব্ল্যাক কফি নিয়ে বেশ জমিয়ে খেতে লাগলো। অপর প্রান্তের রথিনবাবু ওদের বেশ সাহায্য করলেন। সেই সময় যে 5 জন একসাথে নার্সিংহোমের কোর্সে ভর্তি হয়েছিল এবং একই সাথে 5 জন সেখান থেকে পাশ করে বেরিয়েছে, তাদের সমস্ত তথ্য রথিনবাবু দিয়ে দিল। বলল, সে সময় কিন্তু 5 জন যখন এখানে ছিল, ওই 1 বছরের মধ্যে একটা ব্যাপার ঘটেছিল। একটা পুলিশের কেসে ওরা সবাই জড়িয়ে পড়েছিল। এই কথায় এবারে অবাক হয়ে যায় সঞ্জয় ও বিক্রম। বিক্রম বলে, পুলিশের কেস? সেটা কেমন? যদিও গোটা ব্যাপারটা পরে গোপন রাখা হয়েছিল, নার্সিংহোমের রেপুটেশন আর ওদের কথা ভেবেই। তবে আমি এই নার্সিংহোমের সুপার হয়েছিলাম। তার আগে তখন আমার জায়গায় ছিল অমর ঘোষ বলে একজন। তার বাড়ি ব্যারাকপুরে। বাকি 5 জনের সঙ্গে তার একটা বিষয়ে নাম জড়িয়েছিল। সে সময় উপরে যে 3 তলা রয়েছে, সেখানে একটা ঘরে আমাদের নার্সিং এর ট্রেনিং এর কাজ চলত। ওখানে ওই 5 জনের মধ্যে কোনো একজন, যতদূর আমার মনে পড়ছে, ওই তনিমা সাহা নামে মেয়েটি অমরবাবুর নামে অভিযোগ এনেছিল, এবং সেই সমস্ত ঘটনায় অলিভিয়া আর রত্না অমর ঘোষের বিরুদ্ধে সাক্ষী হয়েছিল। কিন্তু তন্দ্রা আর মুকুল সাক্ষী দিয়েছিল অমরবাবুর পক্ষে। তারপর একটা কারণে ওদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। সেই সময় 3 জন, মানে রত্না, অলিভিয়া আর যে ভিকটিম মানে তনিমা সাহা, এদের 3 জনের সাক্ষীর ভিত্তিতেই অমর ঘোষ পুলিশের হাতে ধরা পড়ে, এবং শুনেছি বিচারে তার বেশ কয়েক বছরের শাস্তিও হয়েছিল। তারপরে আমি এইখানে আছি। এই ব্যাপারটা এখানকার অনেকেই জানে, কিন্তু আসলে কি হয়েছিল সে কথা কেউ জানে না। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? সে সময় আমি এই হাসপাতালে সিনিয়র ডাক্তারের পদে ছিলাম। অমরবাবুকে সরিয়ে দেওয়ার পর থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ আমাকে ওখানে সুপারের পদে বহাল করে। তবে শুনেছিলাম যে অমর ঘোষের চরিত্র খুব একটা ভালো ছিল না, সেই কারণে সকলে ব্যাপারটা বিশ্বাস করেছিল। তবে বাকি যে 2 জন ছিল, তারা কিন্তু বলেছিল অমরবাবু কিছুই করেনি। তাকে কোনো একটা কারণে মিথ্যে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে কথা বললেন রথিনবাবু। বিক্রমের কফি শেষ হয়ে গেছে। তার কপালে একটা চিন্তার ভাব ফুটে উঠেছে। কপালের কাঁটা ডাক্তার কাছে একবার হাত বুলিয়ে নিয়ে বিক্রম বলল, তার মানে ওই বাকি 2 জন এখনো বেঁচে আছে। আচ্ছা, এই 2 জনের কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? একটু বসতে হবে। আপনি আগে বলে রাখলে আমি ব্যবস্থা করে রাখতাম। রেকর্ড ঘেঁটে 2 জনের ব্যাপারে কিছু পাওয়া যায়নি, তবু দেখছি। 5 মিনিট ধরে চেষ্টা করার পর একটা ফাইল নিয়ে এলেন রথিনবাবু। সেই ফাইলে তনিমা হালদার, রত্না, অলিভিয়া সেন এবং তার সঙ্গে মুকুল বিশ্বাস এবং তন্দ্রা রায় বলে আরও 2 জনের নামও রয়েছে। তাদের 2 জনের নাম, ঠিকানা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে বিক্রম বলল, খবর এলো কিছু? একটা গাড়ি আমাদের দিকে ফলো করছিল স্যার, ব্যারাকপুরের কাছাকাছি পর্যন্ত। তারপর হাইওয়ে দিয়ে সামনের দিকে বেরিয়ে গেছে। হয়তো ওরা ঠিক বুঝতে পেরেছে যে ওদের পেছনে কেউ রয়েছে। তাছাড়া আমরা ব্যারাকপুরে এসেছি যখন, তখন এই নার্সিংহোমে যে আসবো সেটা খুব একটা না বোঝার মতো কথা নয়। এখন আমাদের এই বিভা হালদারের বন্ধুটার সঙ্গে দেখা করতে হবে। তাছাড়া এই তন্দ্রা আর মুকুল, একটা কাজ করো, তুমি একটা গাড়িতে বিভা হালদারের ওই বন্ধুর কাছে চলে যাও। আমি এই মুকুল আর তন্দ্রার সঙ্গে দেখা করে ফিরছি। তাহলে আজকের মধ্যেই 3টে কাজ হয়ে যাবে, বুঝলে? যদিও সঞ্জয়ের ইচ্ছে ছিল না, তবুও তাকে যেতেই হলো সময় বাঁচাবার জন্য। প্রথমে খোঁজ পাওয়া গেল মুকুল বিশ্বাসের। প্রায় বছর 2 আগে সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরেই বিক্রম যোগাযোগ করলো এই তন্দ্রা রায়ের সাথে। সে এখন বিবাহিত। তার বাড়ি কাকতালীয়ভাবে সেই ব্যারাকপুরেই। বিক্রম সোজা তার বাড়িতে গিয়ে পৌঁছল। কলিং বেল টিপতেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক মধ্যবয়স্ক লোক। আর তিনি বিক্রমকে দেখে কিছু বলার আগে বিক্রম বলে উঠল, আমি পুলিশের লোক, ফোন করেছিলাম তন্দ্রা রায় নামের একজনকে। তাছাড়া তিনি কি বাড়িতে আছেন? আচ্ছা, আপনি বিক্রম চ্যাটার্জি? আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার, আমি তন্দ্রার হাজবেন্ড বিপুল রায়। তন্দ্রা আপনার জন্যই অপেক্ষা করছে।
বিক্রম ভেতরে গিয়ে ঢুকলো। একটা দোতলা ছোটখাটো বাড়ি, বসার জায়গায় মাঝখানে একটা টেবিল, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা চেয়ার, আর তার মধ্যেই এক মহিলা বসে আছে। বিক্রমকে দেখে মহিলা নমস্কার করে তাকে বসতে বলল। বিক্রম বসার পরেই সে বলল, আমি জানতাম কোনো না কোনো দিন আমার খোঁজে পুলিশের কেউ না কেউ তো আসবেই। বিক্রম অবাক হয়ে বলল, কেন, আপনি জানতেন মানে? মিথ্যেটা কখনো চাপা থাকে না, তাই আমি জানতাম কোনো না কোনো দিন ঠিকটা সবাই বুঝতে পারবে। আসলে আমি ভেবেছিলাম স্যার সেদিন ওই কাজটা করেনি, কিন্তু এত বছর পর যখন তনিমা, তারপর রত্না, তারপর অলিভিয়ার খুনের খবরটা পাই, তারপরে বুঝতে পেরেছিলাম এই সব কিছুর সঙ্গে স্যারের সম্পর্ক আছে। কিন্তু বিশ্বাস করুন, স্যারের কোনো দোষ ছিল না। দেখুন, আপনি একমাত্র আছেন যে আমাদের সাহায্যটা করতে পারেন। আপনার কাছ থেকে আমরা সমস্ত ব্যাপারটা জানতে চাই, না হলে আমরা তো কেসটা সমাধান করতে পারবো না। তন্দ্রার হাজবেন্ড বিপুল বাবু রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, বোধহয় চায়ের ব্যবস্থা করতে লাগলেন। তন্দ্রা বলে চলল, তখন আমাদের 1 বছর প্রায় পূরণ হতে ওই মাসখানেক মতো বাকি, আর সবার ফাইনাল পরীক্ষা চলছে। 1 বছরে আমাদের যে কোর্স ছিল তাতে কথা হয়েছিল আমাদের মধ্যে থেকে একজনকেই এখানে রাখা হবে, বাকিদের অন্যান্য জায়গায় ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর সেখান থেকে যদি কেউ কোথাও চাকরি পায় তাহলে করবে। বুঝতে পারছেন স্যার, তখন আমাদের নার্সিংয়ের অবস্থা এমনই। আমাদের মতন অনেকেই বছরখানেকের ডিপ্লোমা শেষ করে এখানে ওখানে ওই বেরোজগার। তবে অমর স্যার বলেছিলেন আমাদের মধ্যে থেকে একজনকে তিনি এখানেই রাখবেন। তখন তিনি এই নার্সিং হোমের সুপার, তাই তিনি যদি ঠিক করেন তাহলে আমাদের মধ্যে থেকে অন্তত একজনের চাকরিটা তো পাকাপাকি হয়েই যাবে। তাতে কি হলো? মানে পুলিশ কেন? মানে একটা সন্দেহের কারণে তো অমরবাবুকে গ্রেফতার করা হয়েছিল। যতদূর মনে হচ্ছে এই বছরেই তার বছর 2-1 শাস্তি হয় নাকি? 2 বছরের জেল হয়েছিল। আমি খোঁজ নিয়েছিলাম, 2 বার তার সঙ্গে আমি দেখাও করতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা বাইরের কাউকে বলিনি। একমাত্র আমার হাজবেন্ড বিপুলই জানে, কারণ তখন পরীক্ষার আগে আগে দেখতাম এই তনিমা অমর স্যারের কাছাকাছি সবসময় থাকতো। তাছাড়াও অমর স্যারের সঙ্গে তনিমারই এত কাছাকাছি থাকার ব্যাপারটা আমি ছাড়াও অনেকে একটু খারাপ চোখেই দেখতো। অমর স্যারের চরিত্র নিয়ে একটু দুর্নামতো ছিল, কারণ তিনি নাকি 2 বার বিয়েও করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না, তো ওনাদের বোধহয় ডিভোর্স হয়ে যায়। তাই নিয়ে নার্সিংহোমে কখনো কারোর সঙ্গে উনি খারাপ ব্যবহার করেননি, কিংবা অন্য কিছু অন্তত আমরা দেখিনি। সবাই ভেবেছিল যে অমর স্যারের সঙ্গে তনিমার কোনো একটা, মানে আশা করি বুঝতে পারছেন স্যার। ততক্ষণে বিপুলবাবু চায় নিয়ে বসেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে বিক্রম বলল, আমি সমস্ত কিছু বুঝতে পারছি, আপনি তারপর বলুন। তারপর একদিন আমরা ক্লাসরুমে ছিলাম, একটু পরেই ওই পাশের ঘর থেকে ছুটতে ছুটতে ওখানে তনিমা চলে আসে। ততক্ষণে কাঁদতেও শুরু করেছে, ওর জামা কাপড় সামান্য এলোমেলো। ঘরে ঢুকেই সে অলিভিয়া রত্নার দিকে এগিয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে যে অমর স্যার নাকি ওর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে পেছনে পেছনে অমর স্যারও ছুটে এসে ওই ঘরেই ঢুকে পড়ে বলেন, কেন এরকম করছো তুমি তনিমা? তুমি এরকম মিথ্যে কথা কেন বলছো? মিথ্যে কথা বলছেন আপনি? আমি কোনো মিথ্যে কথা বলছি না, তোমরা বিশ্বাস করো। ও অমর স্যার আমার সাথে জোর করে তার মানে অমরবাবু সেদিনও তনিমা সাহা নামে মেয়েটির সঙ্গে খারাপ কিছু করেছিল, তাই তো? সবাই এটাই ভেবেছিল, তাই সবার সাথে রত্না আর অলিভিয়াও তাকে সাহায্য করেছিল। কিন্তু আমি আর মুকুল জানতাম এইটা কখনো হতে পারে না, কারণ আগের দিনই ওদের 3 জনের কথা আমি শুনতে পেয়েছিলাম। ক্লাসরুমে বসে ওরা কথা বলছিল। আমি যে ক্লাসরুমের বাইরে দিয়ে যাচ্ছি সেটা ওরা বুঝতেই পারেনি। ভেতর থেকে ওদের সমস্ত পরিকল্পনা আমি শুনতে পেয়েছিলাম। তনিমা চেয়েছিল অমর স্যারের কাছাকাছি থেকে এই হাসপাতালে যাতে একটা চাকরি ওর জুটে যায়, সেটারই ব্যবস্থা করতে। কিন্তু সেদিন সকালে অমর স্যার ঘোষণা করেছিল
যে মুকুল আমাদের 5 জনের মধ্যে সব থেকে ভালো, সমস্ত কিছুতে, এমনকি পরীক্ষাতেও সে সবচেয়ে বেশি নাম্বার পাবে, সেটা স্যার আশাই করতে পারে। যদিও পরীক্ষার পরে যে সবচেয়ে বেশি নম্বর পাবে এবং যার কাজ সবচেয়ে বেশি নার্সিং কমিটির ভালো বলে মনে হবে তাকেই এখানে রাখা হবে, এমনটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন অমর স্যার। এইখানে তনিমা একটু দমে যায়। সে ভেবেছিল অমর স্যারের কাছাকাছি থাকলে সুযোগটা তার জুটে যাবে, যদিও সে খুব একটা ভালো ছিল না কোনো কিছুতেই, তাই এমন একটা পরিকল্পনা করে আর অমর স্যারকে সে ফাঁসিয়ে দেয়। কিন্তু বাকি দুজন তার সাক্ষী দিয়েছিল কেন জানি না, তবে পরে পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল অমর স্যার নাকি তনিমাকে ওই ঘরে রেপ করতে চেয়েছিল। কিন্তু আমার আর মুকুলের কথা কেউই তো বিশ্বাস করেনি। তাছাড়া নার্সিংহোম কর্তৃপক্ষ এই সমস্ত ঝামেলা কোনোভাবেই রাখতে চায়নি, তাই তারা স্যারকে বাঁচাবার কোনো চেষ্টাই করেনি। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনারা এভাবে চুপ করে রইলেন কেন? আমরা কিছু করতে পারতাম না স্যার। পুলিশের কাছে আমরা আমাদের কথা বলেছিলাম, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না যে অমর স্যার কাজটা করেনি। তাছাড়া যেভাবে ঘর থেকে তনিমা চিৎকার করে বেরিয়েছিল আর ওর জামা কাপড়ের অবস্থা, সমস্ত কিছু দেখে শুধু আমরা কেন, আশেপাশে যারা ছিল সবাই ভেবেছিল যে অমর স্যারই কাজটা করেছে। আর স্যারের চরিত্রে সামান্য দাগ আগে থেকেই লেগে গিয়েছিল। এরপরে অমরবাবুর জেল হয়ে যায়, কিন্তু তারপর তিনি ফিরেছেন কবে? জানি না, প্রায় 4 মাস আগে তার জেল থেকে বেরিয়ে আসার কথা, কিন্তু তারপরে তো তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ কখনোই হয়ে ওঠেনি। এতক্ষণ ধরে তন্দ্রার সমস্ত কথা শুনে বিক্রম একটা ব্যাপার বুঝতে পারল, যে এই খুনগুলোর সাথে কোনো না কোনোভাবে ওই অমরবাবু জড়িয়ে রয়েছে। কারণ টেলিফোনে হুমকি দিয়ে কেউ তাকে জানিয়েছিল তার কাজ শেষ হয়ে গেছে আর তাকে ধরা যাবে না। ওই 3 জনই তার বিরুদ্ধে ছিল। তাহলে তাদেরকে শাস্তি দেওয়া মানেই তার কাজ শেষ হয়ে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য যদি এটা হয়ে থাকে তাহলে তো তন্দ্রা আবার বলে চলল। কিন্তু আমার মনে হয় ওই 3 জন কাজটা শুধুমাত্র নিজেদের ইচ্ছেতেই করেনি, ওদেরকে দিয়ে কেউ করিয়েছিল। অমর স্যারের ওপর কারোর না কারোর তো একটা রাগ ছিলই, আর সেই জন্যই সে কাজটা করিয়েছিল। কিন্তু এরপরেও আমরা কয়েকবার দেখেছিলাম ওদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে। এরপর থেকে ওদের 3 জনের থেকে দূরে দূরেই থাকতাম। পরীক্ষার পরে মুকুল সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল, অথচ নার্সিংহোমের কাজটা আমাদের কাউকেই দেওয়া হলো না। তারপর তো সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়লাম। মুকুলের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় মুকুল মারা গেল। তারপর আমি অপেক্ষা করছিলাম যে কেউ না কেউ কোনোদিন তো অমর স্যারের ব্যাপারটা নিয়ে আবার আমার কাছে আসবেই। কিন্তু এইসবের তো কোনো লাভ নেই এখন আর। যা হবার তা তো হয়েই গেছে। অমরবাবুর শাস্তি হয়েছে, কিন্তু আপনি ঠিক কেন এসেছেন বলুন তো? খুনের ব্যাপারে জানতে? দেখুন, অমরবাবুর সঙ্গে যা হয়েছে সেটা ঠিক না ভুল সে ব্যাপারে আমি জানি না, কিন্তু যদি 3টে খুনের সঙ্গে অমরবাবুর কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু তাকে আবার জেলে যেতেই হবে। 3টে খুনের শাস্তি নির্ঘাত 2 বছরের জেল হবে না। আর অমর স্যারের যে অকারণে শাস্তি হলো তার বেলা? দেখুন, সেই ব্যাপারে এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই। সেই সময় পুলিশ এবং যারা এই কেসটা হ্যান্ডেল করেছিল তারা এই ব্যাপারে বলতে পারবে। তাছাড়া বুঝতেই তো পারছেন এতদিন আগের ব্যাপার। এখন আমি কি করতে পারি? হয়তো সে ব্যাপারটা সামনে আনতে পারবো, কিন্তু তাতে 2 বছর তো আর ভদ্রলোকের ফিরে আসবে না। ঠিক এই কারণেই মনে করুন ওই 3 জন আর ফিরে আসবে না। বিক্রম আর সেখানে অপেক্ষা করলো না, বেরিয়ে পড়ল। বাইরে ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গাড়িতে উঠতেই সঞ্জয়ের ফোন এলো। এই বিভাস হালদারের বন্ধুর সঙ্গে কথা বলেছি। বিভাস হালদার ওকে বেশ কিছুদিন ধরেই বলেছিল যে দিদির খুনের ব্যাপারটায় সে কিছু একটা জানতে পেরেছে এবং সেই কারণেই সে ঘোরাঘুরি করছিল। আর ওই যে লোকটি আমাদের কাছে ধরা পড়েছে তার খবরটা এই আমাদের দিয়েছিল। বিভাসের কাছ থেকেই লোকটির ব্যাপারে সে জানতে পেরেছিল। আর অনেক কিছু জানা গেছে সঞ্জয়। তুমি আমার বাড়িতে এসো, থানায় যেতে হবে না, সেখানে আমাদের একটু বসতে হবে। কিন্তু এই অমর ঘোষকে আমাদের খুঁজে বার করতেই হবে। তাকে খুঁজে না বার করা পর্যন্ত ওর ব্যাপারটায় কিছুই সমাধান করতে পারবো না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাপারে
আরও কেউ আছে। আরও কেউ মানে? তন্দ্রার কথা যদি সত্যি হয় তাহলে অমর ঘোষকে ফাঁসানো হয়েছিল, কিন্তু ওই তিনজন মিলে এমন প্ল্যান করে তাকে ফাঁসাতে পারবে না। নিশ্চয়ই বড় কোনো মাথার পেছনে রয়েছে। ওরা কলকাতায় ফিরে এলো। বিক্রমের থাকার জায়গাতে সেদিন সন্ধ্যাবেলা দুজন মিলে বসলো। এর মাঝে একবার তালুকদার কল করেছিল সঞ্জয়কে, কোনো রকমে কাটিয়ে দিয়েছে। ঘরে বসে সঞ্জয় প্রশ্ন করলো, আমাদের পরের কাজ কি হবে? সবার সঙ্গেই তো কথাবার্তা হয়ে গেছে, তাহলে? আমাদের অমর ঘোষের খোঁজ করতে হবে। তার খোঁজ পেয়ে গেলে আমার মনে হয় নিশ্চয়ই কেসে বেশ খানিকটা আমরা এগিয়ে যেতে পারবো। দেখো, 3টে খুন পরপর হয়েছে। প্রথমে তনিমা, তারপর রত্না এবং তারপর অলিভিয়া। 3টে খুনের প্যাটার্ন হলো একই রকম। প্রথমে তনিমাকে খুন করা হয়, তারপর বাকি দুজনকে। প্রথমে আমার মনে হয়েছিল এরা হয়তো একে অপরের ব্যাপারে কিছু জানতে পেরে গিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম ব্যাপারটা তেমন নয়। এই তনিমা বোধহয় মারা যাওয়ার আগে রত্নার সঙ্গে কোনো যোগাযোগ করেছিল, তাই রত্না ব্যাপারটা নিয়ে চিন্তায় ছিল। রত্নার মৃত্যুর পর তার ভাই এই অলিভিয়ার সঙ্গে যোগাযোগ করে। এমনটা হতেই পারে যে অপরাধী এটাই চাইছিল। এইভাবেই সে খুব সহজে 3জনকে ট্র্যাক করতে পারে এবং এরপর 3জনকে খুন করে। কিন্তু একটা কথা তো আমি বুঝতে পারছি না, এই 3জনকে তুলে নিয়ে কোথাও একটা রাখা হয়েছিল, কিন্তু এমন কোথায় রাখা হয়েছিল যেখানে কেউ কোনো কিছু জানতেই পারলো না? গুপ্ত কোনো জায়গা, এমন কোনো গুপ্ত জায়গায় যেখানে কেউ পৌঁছতে পারবে না, অথবা পৌঁছতে পারলেও তাদের পক্ষে বোঝা সম্ভব হবে না। এই অমর ঘোষের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ব্যারাকপুর থানার সঙ্গে কথা বলেছি। তারা খোঁজ করছে। 4-5 মাস আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, এতটাই ওরা জানাতে পেরেছে। তারপর থেকে তার আর খোঁজ সেভাবে পাওয়া যায়নি। অমর একা নয়, তার সঙ্গে আরো অনেকেই রয়েছে। না হলে এতগুলো কাজ একা একা তার পক্ষে করা সম্ভব নয়। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, নয়তো। কথাটা বলতে গিয়েও বিক্রম থেমে গেল। কেমন একটা গুম শব্দ শুনতে পেল সে। ঘরের দরজা জানলা বন্ধ থাকলেও তার কেমন যেন হঠাৎ করেই মনে হলো বাড়ির পেছনের দিকে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে বিক্রম সঞ্জয়কে চুপ করতে বলে ঘরের আলোটা নিভিয়ে দেয়। তারপরে দুজনে দুদিকের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে একটা চাপা শব্দ আসছে। ওরা এখানে এসেছিল সন্ধ্যের দিকে, দেখতে দেখতে এখন রাত হয়ে গেছে। বাইরে চাপা পায়ের শব্দ, মানে বাড়ির আশেপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তাদের চাপা গলার স্বর পর্যন্ত শোনা যাচ্ছে। বাইরে কেউ আছে স্যার, আমি ফোর্স পাঠাতে বলবো এখানে? কথার মতন কথা বলো না তো। এখন এখানে ফোর্স পাঠালে ওরা পালিয়ে যাবে। ওদের পালাতে দিলে হবে না। আমাদের হাতে এখনো পর্যন্ত যা প্রমাণ আছে তার সমস্ত কিছু কিন্তু মৌলিক। সেই সমস্ত কিছু আদালতে পেশ করা যাবে না। আমাদের শক্তপোক্ত প্রমাণ লাগবে। এদের মধ্যে একজনকে আমাদের ধরতেই হবে। সঞ্জয় আর কিছু বলল না। ঘরের দরজাটা আস্তে আস্তে ফাঁকা করে প্রথমে সে, তারপরে বিক্রম বাইরে বেরিয়ে এলো। বারান্দার দরজাটা বন্ধ। বারান্দার একপাশে জানলার পাল্লা সামান্য ফাঁকা করে বাইরের দিকে তাকালো। বাইরে চাঁদের আলো রয়েছে, আর সেই চাঁদের আলোতেই পরপর দুজন বাড়িটার চারপাশে ঘুরে গেল অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ অপেক্ষা করে বিক্রম বলল, বাইরে মোট 4জন আছে। নিশ্চয়ই ওরা ভেতরে ঢোকার চেষ্টা করবে। তৈরি হয়ে থাকো। ওরা ভেতরে ঢোকার আগেই আমরা এখান থেকে বেরোবার পর অন্তত ওদের মধ্যে একজনকে আমাদের ধরতেই হবে। অন্ধকারে বাইরে ওরা গুলি চালাতে পারে, কিন্তু আমাদের তো পায়ে গুলি চালানোর পারমিশন লাগবে। তখন তোমার মাথায় যে গোবর রয়েছে সেটা এমনি এমনি বলিনি। পায়ে গুলি চালাতে হবে ওয়ার্নিং এর জন্য। এখন তো ওয়ার্নিং এর ব্যাপার নয়। ওরা যদি তোমার বুকে দুটো গুলি চালায়, তখন কি তুমি পায়ে গুলি মারার জন্য তাক করতে থাকবে? সোজা গুলি করবে মাথায়। একজনকে মারতে পারলে বাকিরাও ভয় পাবে। তখন একটাকে ঠিক ধরা যাবে। সেই কথা মতো ব্যবস্থা করে ওরা বাইরে বেরিয়ে এলো। কোনো রকমে দরজাটা ফাঁকা করে এক ঝটকায় বাইরে বেরিয়ে দরজাটা আবার বন্ধ করে দুজনে বাড়ির দুদিকে অন্ধকারে মিশে পড়ল। মোট 4 জন রয়েছে। মুখটা কালো কাপড়ে ঢাকা, চোখ দুটো শুধু দেখা যায়। তাদের হাতে উদ্যত রিভলভার। ওরা তখন ওদের দুজনকে দেখতে পেয়েছিল, তাই দরজার কাছে এসে দাঁড়ালো ওরা। ওদের মধ্যে একজন বলল,
কোথায় গেল বলতো? দরজা খোলার শব্দ শুনতে পেলাম তো। দেখো বস কিন্তু বলে দিয়েছে কোনো ঝামেলা যেন না হয়, এসব ভয় দেখিয়ে সালা কাজ ছাড়তে হবে। আরে সে তো ঠিক আছে, কিন্তু দরজা দিয়ে একবার ভেতরে ঢুকে দেখবো নাকি? আরো কিছু কথা হলো। ওদের একজন দরজার দিকে এগিয়ে এলো। দরজা বন্ধ ছিল। দরজা খুলে প্রথমে একজন, তারপরে আর একজন, এভাবে তিনজন ঢুকে যেতেই চতুর্থজন যেই ঢুকতে যাবে অমনি অন্ধকার থেকে বেরিয়ে এসে বিক্রম ঝাঁপিয়ে পড়ল তার উপরে। তার মুখটা চেপে ধরে একপাশে নিয়ে চলে গেল। সঞ্জয় তৈরি হয়েই ছিল। বেরোবার সময় দড়ি আর কাপড় নিয়েই বেরিয়েছিল ওরা। দড়ি দিয়ে আর কাপড় দিয়ে বেঁধে গাছতলায় সরিয়ে রাখলো তাকে। অন্ধকারে চাঁদের আলো থাকলেও গাছতলার নিচেটা ভালোভাবে দেখা যায় না। এদিকে ততক্ষণে ভেতরে ঢোকা তিনজন আর একজনকে দেখতে না পেয়ে বেশ অবাক হয়েছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে যেই একজন বেরিয়েছে অমনি সঞ্জয় ধরতে গেল তাকে। তার মুখ লক্ষ্য করে এগিয়েছিল, কিন্তু লোকটা হঠাৎ করে ঘুরে যাওয়ায় সরে যায় পেছনে, আর লোকটা পেছনে ঘুরে গুলি চালায় সঞ্জয়কে লক্ষ্য করে। ততক্ষণে বাকি দুজনও বাইরে বেরিয়ে এসেছে। গুলি চালাতেই বিক্রম আর সঞ্জয় অন্ধকারে লুকিয়ে পড়ে। প্রতিপক্ষ বেশ কিছুক্ষণ গুলি চালাতে চালাতে অন্ধকারে যেন মিলিয়ে যায়। ওরা বেরিয়ে এসে অনেকটা তাড়া করে, কিন্তু ধরতে পারল না শেষ পর্যন্ত। মালগুলোকে ধরতে পারলে কাজটা সহজ হয়ে যেত, কিন্তু একটাকে তো ধরেছি। চলুন স্যার, যাকে ধরেছি তার কাছ থেকেই কথা বার করা যাবে। লোকটাকে তুলে নিয়ে ওরা আবার ঘরে ঢুকলো। হাতটা বাঁধা, মুখটা খুলে দিতেই দেখা গেল তার গোটা মুখে ঘাম জমা হয়েছে। সে প্রায় চিৎকার করে বলল, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়। তোকে ধরে রাখবো না তো, তোকে ছেড়েই দেবো, পুলিশের হাতে তুলে দেবো। তার আগে যা যা আছে সব কিছু বল, না হলে আমায় আবার অন্য পথ ধরতে হবে। সেটা আমার একদম ভালো লাগে না। আমি কিছু জানি না। আমরা একজনের কথা এখানে এসেছি, কিন্তু তার ব্যাপারেও আমি কিছুই জানি না। আমাদের দলের অন্যরা জানে। তাদের ব্যাপারে তো তুই বলবি। যে বসের কথা বলছিলি সে কে? কে তোকে পাঠিয়েছে? বললাম তো আমি জানি না। তুই জানিস, বল এখনো, নইলে। কথাটা বলেই বিক্রম বন্দুক হাতে এগিয়ে যায় তার দিকে। তারপর লোকটার মাথার চুলটা টেনে ধরে, মুখের ভেতরে বন্দুকের নলটা ঢুকিয়ে ঠেসে ধরে বলে, এখানে যদি তোকে মেরে পুঁতেও রাখি তাহলে কিন্তু কেউ কিছু জানতেও পারবে না। বিক্রম অনেকটা এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই লোকটা দুটো হাত দিয়ে সজোরে ধাক্কা দেয়। তারপর দরজার দিকে ছুটতে শুরু করতেই সঞ্জয় বন্দুক তুলে বলে উঠল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এগোলেই কিন্তু গুলি চালাবো। বিক্রম উঠে রিভলভার বার করতে করতে লোকটা দরজার একদম কাছে পৌঁছে যায়। দরজা খুলে পালাতে যাবে এমন সময় সঞ্জয়ের হাতের বন্দুক গর্জে ওঠে। গুলিটা সোজা গিয়ে লাগে লোকটার পিঠে, আর তাতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। বিক্রম ছুটে যায় তার কাছে। মাটির ওপর পড়ে ততক্ষণে সে গোঙাতে শুরু করেছে। বিক্রম তাড়াতাড়ি তাকে দুহাত তুলে ধরে বলে, কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোকে? বল বল। কিছু একটা বলার চেষ্টা করে আস্তে আস্তে আঙুলটা তুলতে থাকে ওপরের দিকে, যেন কিছু একটা দেখাতে চায়, কিন্তু তার আগেই লোকটা লুটিয়ে পড়ে মাটির ওপর। সঞ্জয় আর বিক্রম দুজনেই অবাক হয়ে গেছে। হঠাৎ করে এমন একটা ব্যাপারে বিক্রম উঠে দাঁড়িয়ে একটা ঘুষি মেরে বলে, আবার আমাদের হাতের এতটা কাছে এসেও মিস হয়ে গেল। আবার নতুন করে সবকিছু করতে হবে। সঞ্জয় সঞ্জয়, এটা কি হয়ে গেল? সঞ্জয় বুঝতে পারেনি যে পিঠে গুলিটা লেগে লোকটা হঠাৎ করে এইভাবে মারা যাবে। তাড়াহুড়োর মধ্যে দৌড়তে থাকা লোকটার পায়ের দিকে লক্ষ্য করতে না পেরে পিঠে গুলি করে ফেলেছিল সে। কিন্তু এবার সেও বুঝতে পারল কাজটা সত্যিই ভুল হয়ে গেছে। সে রাতে ওরা সেখান থেকে আর কোথাও গেল না। পরদিন সকালে সঞ্জয় থানার উদ্দেশ্যে রওনা দিলে বিক্রম সেখানে রইল কিছুক্ষণ। মৃতদেহের ব্যবস্থা সঞ্জয় করে দেবে বলেছে। বিক্রম বেরিয়ে গেল। ঠিক বলছিস তো? কোনো ভুল নেই তো? কোনো ভুল নেই, আমি যা বলেছি ঠিক বলেছি। তাছাড়া মোবাইল নাম্বারটা ট্রেস করে তেমনটাই দেখা যাচ্ছে। আপনি তো বলেছিলেন স্যার। ঠিক আছে, এটা চোখে চোখে রাখ, তারপর আমি দেখছি কি করা যায়। তবে সাবধান, দেখিস যেন খবরটাও না বুঝতে পেরে যায়। আজ পর্যন্ত কখনো কোনো ভুল হয়েছে স্যার? আপনি যা বলেছেন তাই হয়েছে।
শুধু জায়গাগুলো চিনতে একটু সমস্যা হচ্ছিল। আমাদের দলের যে লোক আছে তারাই সমস্ত কাজ করেছে। আরেকবার ভালো করে দেখে নে, কোথাও কোনো ভুল হচ্ছে না তো। যদিও নাম্বারটা আমি একবার দেখেছি। অপর প্রান্তের লোকটা ফোন নামিয়ে রাখতে বিক্রমের মুখে একটা চিন্তার ভাঁজ পড়ল। কপালের কাঁটা দাগে হাত রেখে সে প্রথমেই সঞ্জয়কে ফোন করলো। সঞ্জয়, কোথায় তুমি? এই তো স্যার, আমি থানায় এসেছি, বডিটা নিয়ে এসেছি আমি। এখন একটু ব্যবস্থা করে দিই। কেন স্যার, কোথাও যেতে হবে? না না, এখন কোথাও যেতে হবে না, তুমি থানাতেই থাকো, আমি একটু বেরিয়েছি, সবকিছু পরে তোমায় জানাবো। ফোনটা রেখে বিক্রম আবার কাকে যেন ফোন করলো। তারপর বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলো জায়গাটা থেকে। ওর পোশাক এখন বদলে গেছে, মাথায় একটা টুপি, চোখে চশমা। এত সহজে তাকে চেনা যাবে না। ব্যারাকপুরের সেই নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছে সে, যেখানে সঞ্জয়ের সঙ্গে একবার এসেছিল। উল্টো দিকের একটা দোকানের কাছে দাঁড়িয়েই সেই নার্সিংহোমের দিকে নজর রেখে চলল বেশ কিছুক্ষণ। আর একটু পরেই সেই নার্সিংহোম থেকে বেরিয়ে আসতে দেখা গেল একজনকে। বিক্রম আর দেরি করল না, তাড়াতাড়ি এগিয়ে গেল। কালো গাড়িটায় লোকটা উঠে পড়েছে। বিক্রম হাতের ইশারায় একটা গাড়ি ডাকলো এবং কালো গাড়িটাকে অনুসরণ করতে বলল। গাড়িটা ব্যারাকপুরের রাস্তা ছেড়ে ঢুকলো ছোট রাস্তার দিকে। তারপর সেখান থেকে আরো আগে এগোতে এগোতে প্রায় ঘন্টাখানিকের পথে একটা বাড়ির সামনে গিয়ে থামলো কালো গাড়িটা। ততক্ষণে একটু দূর থেকে হলেও সাদা গাড়িটা যেন নজর রেখে চলেছে। গাড়িটা থামতেই বিক্রম আর দেরি না করে গাড়ি থেকে নেমে পড়ল। ফোনের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে নিল, একটা মেসেজ। আর তাতেই বিক্রমের মুখে একটা হাসি ফুটে উঠল ধীরে ধীরে। আমি বিক্রম চ্যাটার্জি, আমাকে বোকা বানানো এত সহজ নয়। বিক্রম হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের দিকে। কালো গাড়িটা একপাশে ঢুকে গেছে। তার পাশেই একটা ছোট্ট একতলার মতন বাড়ি, তার চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। দিনের বেলা কিন্তু এই দিকেই লোকজন খুব একটা নেই। দুপাশে ফাঁকা মাঠ, দুটো মাঠ শেষে এগিয়ে গেলে পাঁচিল। তারপরে পাঁচিলটা পেরিয়ে অন্যদিকে গাড়িটা দাঁড় করিয়ে নামতে বিক্রম দেখতে পেল ততক্ষণে দুজন লোক হাঁটতে হাঁটতে সামনের বাড়িটার ভেতরে ঢুকে গেছে। বিক্রম একবার সঞ্জয়কে ফোন করলো। ফোনটা বাজলো, কিন্তু ফোনটা কেউ ধরলো না। বিক্রম আস্তে আস্তে জঙ্গলের জায়গাটা পেরিয়ে বাড়িটার পেছনের দিকের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে কাদের যেন কথা ভেসে আসছে। তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা এখন আর আমাদের হাতে নেই। পুলিশ ব্যাপারটা নিয়ে তদন্ত করছে। আমি তো বুঝতেই পারিনি যে ওরা নার্সিংহোম পর্যন্ত চলে আসবে। দেখ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তুই যদি আমায় সাহায্য না করিস, তাছাড়া আমাদের যা কাজ তা তো হয়ে গেছে। পুলিশ যাই করুক না কেন, খুনগুলো কিভাবে হয়েছে আর কে করেছে সেটা তো খুঁজে বার করতে পারবেই না। পুলিশ তো এই বাড়িটার খোঁজই পাবে না যে আমরা এখানে মেয়েগুলোকে লুকিয়ে রেখেছিলাম। তুই একদম চিন্তা করিস না। আর শোন, এভাবে যখন তখন আমার সঙ্গে যোগাযোগ করিস না। আমি কিন্তু ভয় পাচ্ছি অন্য কারণে। মেয়েগুলোকে নিয়ে আসা হয়েছে কিন্তু আমাদের নার্সিংহোমের বাড়িতে। পুলিশ নার্সিংহোমে ভালো করে খবর নিলে এবং ওই গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বললেই কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তাই আর কিছু করিস না, একটা কাজ কর, শহর থেকে কিছুদিনের জন্য গায়েব হয়ে যা। কথাগুলো শুনে বিক্রমের মুখে হাসি ফুটে উঠল। তাই তো ভাবি সেদিন এত সহজে সমস্ত কিছু বললেন কেন, কিন্তু ব্যাপারটা তো কিছুই বোঝা যাচ্ছে না। বিক্রম বিষয়টা বোঝার জন্য আরো খানিকটা জানালার কাছে এগোতে যাবে, ঠিক তখনই ওর মাথার কাছে কে যেন রিভলভার ঠেকিয়ে ধরল। পেছন থেকে চেনা গলায় কেউ একজন বলে উঠল, স্যার এইখানে আপনার আসাটা উচিত হয়নি। সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে বেরিয়ে এলো কয়েকজন লোক, তাদের সবার হাতে রিভলভার। জানালাটা খুলে গিয়ে সেখান থেকে উকি দিল রথিনবাবু আর অমরবাবু। প্রথমে রথিনবাবু বললেন, আরে বিক্রম বাবু যে, আপনি সেদিন আমাদের এত সাহায্য করলেন রতিনবাবু, অপরাধী কে সেটা প্রমাণ করার জন্য, তাহলে হঠাৎ করে অমরবাবুর সঙ্গে হাত মেলালেন কেন? আমার সঙ্গে রথিনের হাত আগেই মেলানো ছিল, কিন্তু মিথ্যে কারণে ফাঁসিয়ে আমায় নার্সিং কর্তৃপক্ষ বের করলো এবং এই মেয়েটার মিথ্যে সাক্ষীর জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আপনাকে তো বলেছিলাম কলকাতা থেকে বাইরে গেলে আমায় জানাবেন, কিন্তু আপনি জানালেন না কেন? তুমি তো আমায় মিথ্যে বললে। তুমি বললে তুমি থানাতে আছো, অথচ তোমার মোবাইল ট্র্যাক করে জানতে পারলাম তুমি ব্যারাকপুরে নার্সিংহোমের কাছাকাছি এসেছো। তাই তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা ব্যাপার আছে।
তাছাড়া তন্দ্রার কথাগুলো তখনও ভালোভাবে বলিনি। তন্দ্রা বলেছিল এর পেছনে বড় একটা মাথা আছে, কিন্তু কোন ঘটনার পেছনে আছে সেটা কিন্তু সে বলেনি। আপনি অনেক কিছুই বুঝতে পারছিলেন, সেটা আমিও বুঝতে পারছিলাম, কিন্তু আপনি বুঝতে পারছিলেন না অমর যাকে সমস্ত খবর দিয়েছিল সে আমি। একটা কেস যেটা এতদিন ধরে ঝুলে আছে সেটা আপনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি সমাধান করতে পারলেন। পুলিশ কি এতটাই কাঁচা কাজ করে? সন্দেহ হচ্ছিল, তবে পুলিশের উপর আমার ভরসা খুব একটা নেই। তাই ভাবছিলাম বড় বড় কর্তাদের চাপে কিংবা অপর মহলের জন্য কাজটাকেও ভালো করতে পারিনি। এবার তো মনে হচ্ছে আমার উপর যে নজর রাখছিল সবাইকে তুমিই কাজে লাগিয়েছিলে। সঞ্জয় পিস্তলটা বিক্রমের মাথার কাছে ধরে রইল। এদিকে কখন বিক্রম পকেটের মধ্যে একবার হাত ঢুকিয়ে মোবাইলে একটা সুইচ টিপে দিয়েছে সেটা কেউই বুঝে উঠতে পারেনি। জানালার কাছে দাঁড়িয়ে রথিন আর অমর এবার একটু ভয় পেল। আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না, তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। তখনই বাইরের দিক থেকে শোনা যায় ব্যারাকপুরের পুলিশ ইন্সপেক্টর সজল সামন্তর গলা। পুলিশ বাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তোমরা কেউ এখান থেকে বেরোতে পারবে না, খুব সাবধান। সঞ্জয় কথাটা শুনে একবার সামনের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই বিক্রম একটা ধাক্কা দিতেই সঞ্জয়ের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে যায়, আর সেটা তুলে নিয়ে সঞ্জয়ের দিকে এগিয়ে যায় বিক্রম। সঞ্জয় এগিয়ে এসেছিল, সে বিক্রমের মুখ লক্ষ্য করে একটা ঘুষি মারার জন্য উদ্যত হল, কিন্তু অদ্ভুত কায়দায় নিজের শরীরটাকে সামান্য হেলিয়ে নিয়ে সঞ্জয়ের পেটের কাছ বরাবর একটা ঘুষি বসিয়ে দেয় বিক্রম। সঙ্গে সঙ্গে সঞ্জয় একটু ছিটকে যায়। সঞ্জয় উঠে আসার আগেই বিক্রমের রিভলভার তার দিকে তাক করে। একজন অফিসার যে সবসময় আইনের নিয়ম মানার কথা বলে, সে হঠাৎ করে একটা অপরাধীর পিঠে গুলি করবে, এটা সহজ ব্যাপার নয়, তাই না সঞ্জয়? সঞ্জয় আর কোনো কথা বলে না। এতক্ষণে পুলিশ ঢুকে পড়েছে দরজা ভেঙে। পুলিশ ঢুকে রথিন আর অমরকে ধরে ফেলে, সকলকে হাতকড়া পরানো হয়। ওদের সকলকে নিয়ে যাওয়া হয় প্রথমে ব্যারাকপুর থানায়, সেখানে ওদেরকে বসিয়ে রাখা হয়। অমল আর রথিনকে লকআপে ভরা হলেও সঞ্জয়কে বসানো হয় থানার এক পাশে। মিস্টার চ্যাটার্জি, আপনি যখন এই সঞ্জয়ের মোবাইলটা ট্র্যাক করতে বলেন তখন আমি বেশ অবাকই হয়ে গিয়েছিলাম, কিন্তু আমারও যে একটু সন্দেহ হয়নি তা নয়। আসলে এতদিন ধরে কেসটা চলছে, অথচ সঞ্জয় কিন্তু আমার কাছে একবারও সাহায্য চায়নি। আসলে সঞ্জয়, জানো তো, ব্যাপারটা নিয়ে বেশি নাড়াচাড়া না করলে ব্যাপারটা চাপা পড়ে যাবে। আমার মনে হয় অমর ঘোষ এখান থেকে কোথাও চলে যাওয়ার প্ল্যানই করেছিল, তার আগেই আমি এসে পড়ায় ব্যাপারটা জটিল হয়ে যায়। তাই তো আমার উপর আক্রমণ এবং আমায় হুমকি দুটোই করার চেষ্টা করিয়েছিল সঞ্জয়। কিন্তু সঞ্জয় যে এই ব্যাপারটায় রয়েছে সেটা আমি জানতাম না। সন্দেহ হয়েছিল যখন কলকাতায় আমাদের বাড়িতে ওই একটা লোককে মারে, সেই সময় লোকটা যেন আঙুল তুলে কিছু একটা দেখাতে চাইছিল, অথচ ওই ঘরে তো আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। তখন আমার ব্যাপারটা কিছু মনে হয়নি, কিন্তু পরে মনে হয়েছিল একটা কিছু সে দেখাতে চাইছিল, আর সেই কারণেই সঞ্জয় হয়তো ভুলে এটা করেছে। তাই সঞ্জয়ের উপর লক্ষ্য রাখতে গিয়েই দেখা যায় সে এর মধ্যে বেশ কয়েকবার থানা থেকে কোথাও বেরিয়েছে। তারপর ওর মোবাইল নম্বর ট্র্যাক করে ব্যারাকপুরে সে বাড়িটার সন্ধান পাওয়া যায়। কিচ্ছু করতে পারবেন না স্যার, কোনো প্রমাণ জোগাড় করতে পারবেন না। প্রমাণ পাওয়া যাবে। ব্যারাকপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে হাত করেই তো অ্যাম্বুলেন্সে তোমরা মেয়েগুলোকে তুলে এনেছিলে, তাই না? এবং তারপর ওদের বাড়িতেই কোথাও রাখা হয়েছিল, সেখানে খুঁজলে ঠিক পাওয়া যাবে। কিন্তু কেন এসব করলে বলো তো সঞ্জয়? অমরদার সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদটা হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগত কারণে, কিন্তু তারপর থেকেই তার চরিত্রের ওপর একটা দাগ লাগে। হাসপাতালে ওই ব্যাপারটা অমরদা কখনোই করতে পারে না, কিন্তু ওরা তিনজন মিলে প্ল্যান করে অমরদাকে ফাঁসিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিচ্ছু করল না, তবে রথিনদার সঙ্গে যেই অমরদার সম্পর্ক ভালো ছিল সেটা সহজে কেউ জানতো না। তাই রথিনদা হাসপাতালে সুপার হয়ে যায় এবং তারপরে রথিনদা সমস্ত কথা জানিয়েছিল অমরদাকে। একমাত্র মুকুল আর তন্দ্রা ছাড়া আর কেউ সত্যিটা জানতো না, কিন্তু অমরদাকে নির্দোষ প্রমাণ করার কোনো রাস্তা ছিল, অন্যথায় দাদাকে অপেক্ষা করতে হতো। প্রায় 3 বছর আগে ঘটনাটা ঘটেছিল, সেই সময় তুমি ছিলে কলকাতাতে, তাহলে? সব কিছুই জেনেছিলাম,
সেই থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু অমরদা যে এমন একটা কাজ করবে সেটা আমি জানতাম না। প্রথম কাজটা যখন রথিনদার সঙ্গে করে, তারপর থেকে এই ব্যাপারটা সবার নজরে আসে। তখনই আমাকে অমরদা জানিয়েছে। তাই আমি জানিয়েছিলাম পুলিশের দিক থেকে যতটা করার ততটা আমি করব, এবং অনেক কেস থাকে যেগুলো সমাধান হয় না। তাই চেষ্টা করেছিলাম যেন বাইরে থেকে কেউ যেন এই কাজটায় হাত না দেয়। কিন্তু স্যার, আপনি এটা হতে দিলেন না। আপনি এই ব্যাপারে তদন্ত না করলে আর কেউ তদন্ত করে কিচ্ছু বার করতে পারবে না। তার মানে ওই যেখানে বিভা হালদার আর রত্নাকে আটকানো হয়, সেখানে আগুন লাগানোর কাজটা তুমিই করেছিলে। আরো অনেক কিছুই তুমি করেছিলে, আমার প্রথমেই বোঝা উচিত ছিল, কিন্তু পরে আমি সবটাই বুঝতে পারলাম। কিন্তু বিভা হালদারের কি হয়েছে? এখান থেকে অমরদা পালিয়ে গেলে তাকে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এখন তো সবাই ধরা পড়ে গেছে। সঞ্জয় আর কিছু বলল না। বিক্রম বাইরে এসে একটা সিগারেট ধরালো। সিগারেট টানতে টানতে তার মাথায় ঘুরতে লাগলো তন্ত্রার বলে একটা কথা। তন্ত্রা বলেছিল, এখন তো আর কিছুই হবে না, যা শাস্তি হবার তা তো হয়েই গেছে, শুধু তাকে সসম্মানে মুক্তি দেওয়া যাবে। বিক্রম মনে মনে হাসল। অপরাধ, কখন যে একটা মানুষ অপরাধী হয়ে উঠতে পারে তা বোধ হয় কেউ জানে না। অতি সাধারণ হাসপাতালের সুপার এমন জঘন্য 3টি অপরাধ করলো কেন, তার কথা বোধ হয় কেউ সহজে জানতে পারতো না, যদি না তন্দ্রা বেঁচে থাকতো। সেটাতেই সঞ্জয় গ্রেফতার হল। সমস্ত কেসের ফাইল, সমস্ত তথ্য প্রমাণ সাজিয়ে দিয়ে বিক্রম 3 দিন পরে রওনা হয়ে গেল দিল্লির উদ্দেশ্যে।